হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জিত সরকার, আর আজ আমরা করতে চলেছি ল এবং অডিটের এন্ড গেম ওয়ান শট রিভিশন। আমাদের পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, তাই আমরা আজ ল এবং অডিটের পুরো যা যা কনসেপ্ট রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান শট ভিডিওর মধ্যে কভার করতে চলেছি। তোমরা পরীক্ষার আগে জাস্ট এই ভিডিওটা একবার দেখে নিলে, পরীক্ষা দিতে যাওয়ার সময় তার আগের দিন বা সেই দিন সকালে একবার দেখে নিলে ল এবং অডিটের সমস্ত কনসেপ্ট তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ল এবং অডিটের মধ্যে প্রথম যেটা রয়েছে আমাদের ল, এবং ল এর মধ্যে দুটো চ্যাপ্টার এবং অডিটের মধ্যেও কিন্তু দুটো চ্যাপ্টার, অর্থাৎ দুটো দুটো টোটাল চারটে চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে ল দিয়ে আমরা শুরু করছি। ল এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস। নামের মধ্যে কিন্তু উত্তর, অর্থাৎ এমন কোন দলিল যেটা হস্তান্তর করা যায় এবং সেই দলিল কেমন হবে, কি হবে না হবে, সেই বিষয়ে যে আইনটা আমরা পড়তে চলেছি সেটাই হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট। এবার এই চ্যাপ্টারটা আমাদের রয়েছে 14 মার্কসের চ্যাপ্টার, অর্থাৎ এই একটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের টোটাল 14 মার্কস আসতে চলেছে। তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা ল এবং অডিটের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো সবার আগে আমরা দেখবো হস্তান্তরযোগ্য দলিল বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস কাকে বলে। প্রাপকের নির্দেশ মতো কোনো ব্যক্তিকে, অর্থাৎ যে টাকা পাবে তার নির্দেশে কোনো ব্যক্তিকে, অথবা বাহককে প্রদেয়, অর্থাৎ যে আমাদের হস্তান্তরযোগ্য দলিলটি নিয়ে যাচ্ছে তাকে টাকাটা দেওয়া হবে, এইরকম প্রতিশ্রুতিপত্র বা প্রমিসারি নোট, বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ বা চেক, এই তিনটে বিষয়কে ইত্যাদিকে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। অর্থাৎ এমন একটা দলিল, সেটা প্রমিসারি নোট হতে পারে, সেটা বিল অফ এক্সচেঞ্জ হুন্ডি হতে পারে, অথবা সেটা চেক হতে পারে, যে টাকা পাবে তার নির্দেশে কোনো ব্যক্তিকে, অথবা হুন্ডিটা যে নিয়ে যাচ্ছে প্রাপক নিজেও হতে পারে, তাকে টাকাটা দিয়ে দেওয়া হবে, এমন দলিলকে বলা হয় হস্তান্তরযোগ্য দলিল বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস। এবার প্রশ্নটা হচ্ছে, হস্তান্তরযোগ্য দলিল, এরকম দলিলে হস্তান্তরযোগ্য বলা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই দলিলটি একজন ব্যক্তি চাইলে আরেকজন ব্যক্তিকেও কিন্তু ট্রান্সফার করতে পারে বা হস্তান্তর করতে পারে। তাই আমরা বৈশিষ্ট্যগুলো একবার দেখে নিই। হস্তান্তরযোগ্য দলিলের আবশ্যকীয় বৈশিষ্ট্য বা এসেনশিয়াল ফিচার্স অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস বলছে, প্রথম, লিখিত ও স্বাক্ষরিত। অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ মৌখিকভাবে কিছু হবে না। স্বাক্ষরবিহীন দলিল বৈধ নয়, অর্থাৎ যদি এখানে সই না করা থাকে তাহলে কিন্তু এমন দলিলের কোনো বৈধতা নেই। অর্থ, এই দলিলে কত টাকা দেওয়া হবে এবং কত টাকা পাওয়া হবে সমস্ত অর্থের পরিমাণ নির্দিষ্ট থাকবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকলে কিন্তু চলবে না। এরপর তৃতীয়, হস্তান্তরযোগ্য। টাকার মতো এইসব দলিল একজন ব্যক্তি অপর ব্যক্তিকে হস্তান্তর করতে পারে বা দিতে পারে। তুমি ধরো আমার কাছে টাকা পাও, আমি তোমাকে 500 টাকার নোট, 2000 টাকার নোট যেমন দিতে পারি, তেমনই তুমি আমার কাছে টাকা পাও, আমি তোমাকে কিন্তু বাণিজ্যিক হুন্ডিও দিয়ে দিতে পারি। তাহলে আমি কারোর কাছে টাকা পাই, সে আমাকে বাণিজ্যিক হুন্ডিটা দিয়েছিল, তুমি আমার কাছে টাকা পাও, আমি তোমাকে আমার বাণিজ্যিক হুন্ডিটা দিয়ে দিলাম, তাহলেও কিন্তু পেমেন্ট কমপ্লিট হলো। তাই বলা হচ্ছে টাকার মতো এই দলিলগুলো কিন্তু একজন ব্যক্তি অপর ব্যক্তিকে হস্তান্তর বা ট্রান্সফার করতে পারে। এরপর নিজ নামে মামলা। হস্তান্তর গ্রহীতা বা ধারক, অর্থাৎ যে বিলটা পেলো, যে বাণিজ্যিক হুন্ডিটা পেলো বা যে দলিলটা পেলো, সে কিন্তু টাকা যদি না পায় তাহলে কিন্তু নিজে নামে ওই অর্থ আদায়ের জন্য মামলা দায়ের করতে পারবে। গট ইট? এরপর 5, প্রমাণপত্র। হস্তান্তরযোগ্য দলিলগুলি ঋণের প্রমাণপত্র হিসেবে পরিগণিত হয়, অর্থাৎ এই যে দলিল, এটা কিন্তু প্রমাণও করে যে তুমি তার কারো কাছে টাকা পাও, ধার রয়েছে। এরপরে সৎ বিশ্বাস। হুন্ডির স্বত্বাধিকারী মালিকানায় কোনো ত্রুটি থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে ও আইনসম্মতভাবে সেটি গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি উল্লিখিত টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ এটা বোঝাতে গেলে আমি বলতে পারি যে মিস্টার এ একটি বিল বানালো এবং সেই বিলটা মিস্টার বি কে দিয়ে দিল, রাইট? অর্থাৎ বি কি টাকা পাবে, তাই বি কে কি দেওয়া হলো, বিলটা দিয়ে দেওয়া হলো। এবার মিস্টার এ দেখা গেল ওই বিলের উপরে জাল সই করেছে, অর্থাৎ বিলটা কিন্তু নকল, অর্থাৎ সে কিন্তু অরিজিনাল সই করলো না, ডুপ্লিকেট সই করলো। তার মানে এই যে বিলটা, এই বিলটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক বিল হলো না বা বৈধ বিল হলো না। কিন্তু বি ভালো মনে নিয়েছে, জানে যে ও সঠিক সই করেছে, ও কি করে জানবে যেটা ওর অরিজিনাল সই নয়? এবং বি দেখা গেল আবার সি কে বিলটা দিয়ে দিল, কারণ সি টাকা পেতো বি এর কাছে। সি সিও কিন্তু সৎ বিশ্বাসে ওই বিলটা গ্রহণ করবে,
সে কিন্তু একবারও ভাবতে যাবে না যে ওই সইটা সঠিক ছিল নাকি ভুল ছিল, এবং সে বুঝতেও পারবে না। পরবর্তীকালে যখন সি টাকা চাইতে গেল এর কাছে, এ বলছে এটা তো আমার সই নয়, এটা তো নকল সই, তার মানে তুমি টাকা পাবে না। কিন্তু আইন বলছে এরকম যদি কোনো কেউ বদমাইশি করে, এরকম যদি ডুপ্লিকেট করে, এবং কেউ যদি সৎ বিশ্বাস এবং আইনসম্মত ভাবে সেই বিলটা গ্রহণ করেছিল, তাহলে কিন্তু তাকে টাকা দিতে বাধ্য থাকবে। তুমি যতই বলো না কেন এটা ভুল সই করা হয়েছে, এটা ডুপ্লিকেট সই করা হয়েছে, এটা নকল, তবুও কিন্তু তোমাকে টাকা দিতে হবে, রাইট? এরপরে প্রতিশ্রুতিপত্র বা প্রত্যর্থপত্র বা প্রমিসারি নোট কাকে বলে? এতক্ষণ ধরে আমরা পড়লাম হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে, এবং তিনটে জিনিসকে স্পেসিফিক্যালি বলা হয়েছে। প্রতিশ্রুতিপত্র বা প্রমিসারি নোট, বাণিজ্যিক হুন্ডি বা চেক। এইবার আমরা পড়তে চলেছি এই তিনটে স্পেসিফিক জিনিস কাকে বলে এবং তার বিভিন্ন বিষয়গুলো। সবার আগে আমরা পড়বো প্রতিশ্রুতিপত্র বা প্রত্যর্থপত্র বা প্রমিসারি নোট কাকে বলে। ধরো কেউ আমার কাছে টাকা পায়, সে প্রত্যেকদিন সকালে আসে, দাদা টাকা দাও, আমি বলি কাল দেবো। কাল সকালে আবার আসে, দাদা টাকা দাও, আমি বলি কাল দেবো, এরকম ভাবে চলছে। এবার কিছুদিন পরে আমার রিয়ালাইজ হলো ব্যাপারটা খুব খারাপ হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে যে বারবার লোকটা আসে আমার কাছে টাকা চায়, অথচ আমি দিই না। আমি কি করলাম, নিজে থেকে তার বাড়িতে গেলাম এবং গিয়ে বললাম, এ নাও দাদা, আমি একটা বিলের ওপর সই করে দিচ্ছি, আমি একটা দলিলের ওপর সই করে দিচ্ছি যে আমি তোমাকে 3 মাস পরে এত টাকা দিয়ে দেবো, তোমাকে আর কাল থেকে আমার বাড়িতে আসার দরকার নেই। তাহলে লোকটা দেখছে, হ্যাঁ আমি বারবার যাচ্ছি এবং সে আমাকে একটা বিলে সই করে বলে দিল যে হ্যাঁ আমাকে টাকাটা দিয়ে দেবে। তাহলে সেও একটা সিকিউরড হয়ে গেল যে টাকাটা পেয়ে যাবে, এবং আমিও তাকে বলে দিলাম যে আমাকে 3 মাসের সময় দাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। তাহলে দুজনেই খুশি হলো, দুজনেই বিলটা হয়ে গেল। অর্থাৎ আমি নিজে থেকে, যে আমার কাছে টাকা পাবে তার কাছে গিয়ে আমি যে বিলটা সই করে দিচ্ছি, যে দলিলটা সই করে তাকে বললাম যে আই প্রমিস টু পে ইউ দিস মানি আফটার দিস টাইম অর সাম পিরিয়ড, তাহলে সেই ধরনের দলিলকে আমরা বলবো প্রমিসারি নোট। তাহলে কি বলছে, বলছে আইনের হস্তান্তরযোগ্য দলিল আইনের 4 নম্বর ধারায় বলা হয়েছে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত, অর্থাৎ আমি স্বাক্ষর করলাম দলিলে, এবং এই দলিলটা ব্যাংকের নোট বা কারেন্সি নোট নয় এরকম, অর্থাৎ আমরা যে নগদ টাকাগুলো দিই সেই নগদ টাকা কিন্তু প্রমিসারি নোট ধরা হয় না। ওখানেও দেখবে লেখা থাকে, আমাদের গভর্নর, ভালো করে খেয়াল করে দেখবে, মাঝখানের দিকে কোথাও একটা লেখা থাকে, আই প্রমিস টু পে ইউ রুপিস 10 or রুপিস 100। অর্থাৎ আমাদের আরবিআই এর যে গভর্নর থাকে তিনি কিন্তু প্রত্যেকটা নোটের ওপরে ডিজিটালি সই করে লিখে দেয় আই প্রমিস টু পে ইউ, অর্থাৎ গভর্নমেন্ট আমাদেরকে প্রমিস করছে ওই নোটটা যার কাছে থাকবে তাকে কিন্তু টাকাটা দেওয়া হবে, তাকে কিন্তু ভ্যালুটা দেওয়া হবে। সেম কনসেপ্টে কিন্তু প্রমিসারি নোট তৈরি হয়েছে। তাই প্রমিসারি নোটের ডেফিনেশনে বলা হয়েছে গভর্নমেন্ট আমাদেরকে যে নোট দেয় সেখানেও প্রমিস করে, কিন্তু সেটাকে আমরা প্রমিসারি নোট বলবো না, সেটাকে আমরা কারেন্সি নোট বলবো, এটা ডেফিনেশনে বলা আছে। এবারে বলছে উক্ত ব্যক্তি যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট ব্যক্তিকে বা তার কোনো অপর ব্যক্তিকে কোনো নির্দিষ্ট টাকা দেবার প্রতিশ্রুতি দেয়, তাহলে সেই দলিলটাকে বলা হবে প্রত্যর্থপত্র বা প্রতিশ্রুতিপত্র। তাহলে যে টাকা দেবে সে দলিলে সই করে বলছে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো, আই প্রমিস টু পে ইউ, সেই ধরনের দলিলকে আমরা বলবো প্রমিসারি নোট। এই প্রমিসারি নোটে আমাদের দুজন ব্যক্তি থাকবে, একটা হচ্ছে প্রতিশ্রুতি দাতা, অর্থাৎ যে প্রতিশ্রুতি দিচ্ছে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো, প্রমিসার অর্থাৎ যে দলিলটা কিন্তু বানাচ্ছে, অর্থাৎ প্রমিসারি কিন্তু এখানে দলিলটা বানিয়ে বলছে আমি তোমাকে টাকাটা দেবো। এবং অন্যজন ব্যক্তি যাকে প্রতিশ্রুতি দেওয়া হলো তাকে বলা হবে প্রতিশ্রুতি গ্রহীতা বা প্রাপক বা পেয়ী, রাইট? তাহলে এটাই হচ্ছে আমার প্রমিসারি নোট। এবার আমরা পড়বো বিল অফ এক্সচেঞ্জ বা বাণিজ্যিক হুন্ডি। প্রমিসারি নোট যেটা পড়লাম ঠিক তার উল্টো হচ্ছে গিয়ে বিল অফ এক্সচেঞ্জ। অনেকে কিন্তু প্রমিসারি নোট আর বিল অফ এক্সচেঞ্জটা গুলিয়ে যায়। আজকের পরে এই ভিডিওটা দেখার পরে, এই কনসেপ্টটা দেখার পরে তোমাদের আর এই দুটোর একটু প্রবলেম হবে না। তাহলে প্রমিসারি নোট আই হোপ সো বুঝতে পারলাম। আর প্রমিসারি নোটের ঠিক উল্টো হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ প্রমিসারি নোটের ক্ষেত্রে কি হচ্ছিল, যে টাকা দেবে সে নিজে থেকে গিয়ে বলছে এই দলিলটা নাও, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। কিন্তু বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কি হবে, এবং যেটাই বাস্তবে হয়, যে টাকা দেবে সে কখনো নিজে গিয়ে বলে যে আমি তোমায় টাকা দিয়ে দেবো? বলে না। তাহলে যে টাকা পাবে সেই বারবার যায়, দাদা টাকাটা দাও, দাদা টাকাটা দাও। এবার অনেকদিন ধরে টাকাটা দিচ্ছে না, আমার কাছে মাথা গরম হয়ে আমি গিয়ে বললাম যে তুমি টাকা দেবে নাকি এই দলিলটা সই করে দেবে, যে তুমি টাকা কবে দেবে। অর্থাৎ আমি প্রত্যেকদিন সকালে যাই তোমার কাছে, দাদা টাকাটা দাও, তুমি দিচ্ছ না। পরের দিন সকালে যাই, দাদা টাকা দাও, তুমি দিচ্ছ না। মাথা গেছে একদিন গরম হয়ে, সকালবেলা দরজা ফরজা ভেঙে দিয়ে তোমার ঘরে ঢুকে গেছি। তারপরে গিয়ে বললাম, হয় আমায় টাকাটা আজকে দেবে, নয়তো আমি একটা বিল বানিয়ে এনেছি, সেখানে সই করে দাও যে তুমি কবে টাকা দেবে। এবং সেই দলিলটাকে বলা হবে বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জ। অর্থাৎ বাণিজ্যিক হুন্ডি বা বিল অফ এক্সচেঞ্জের জন্য কি করা হচ্ছে, যে টাকা পাবে সে গিয়ে বলছে তুমি সই করে দাও যে তুমি কবে টাকা দেবে, রাইট? এবং এক্ষেত্রে তিনজন ব্যক্তি হয়ে গেল, একজন হচ্ছে হুন্ডির লেখক
অর্থাৎ যে হুন্ডিটা বানিয়ে নিয়ে যাচ্ছে, ড্রয়ার, যিনি হুন্ডি প্রস্তুত করেন অর্থাৎ যে টাকা পাবে সেই কিন্তু এবার বানিয়ে নিয়ে গেল। হুন্ডি গ্রাহক বা ড্রয়ি, যার নামে হুন্ডিটা বানিয়েছি এবং যে সই করে স্বীকৃতি দেবে যে হ্যাঁ আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। আর হুন্ডি প্রাপক, অ্যাকচুয়ালি যে টাকাটা পাবে তাকেই বলা হয় পেয়ী। এক্ষেত্রে আমি টাকা পাই, আমি এক্ষেত্রে হচ্ছে লিখলাম, আমি এক্ষেত্রে হচ্ছে ড্রয়ার, আর আমি কিন্তু পেয়ী হতে পারি। অনেক সময় কি হয়, আমি তোমার কাছে বিলটা নিয়ে গেছি, আমি টাকাটা পাবো, কিন্তু আমার কাছে আবার অন্য কেউ যখন টাকা পায় তাকে কিন্তু আমার বিলটা দিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি টাকাটা পেলো কে, অন্য ব্যক্তি, তখন তাকে বলা হবে পেয়ী, রাইট? তাহলে আই হোপ সো বাণিজ্যিক হুন্ডি এবং প্রমিসারি নোট ফুল কনসেপ্ট ক্লিয়ার। এরপর বাণিজ্যিক হুন্ডির প্রত্যাখ্যান বা ডিসঅনার অফ বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ কখন কখন বাণিজ্যিক হুন্ডি ডিসঅনার হয়ে যেতে পারে, টাকা পাওয়া যাবে না এরকম কোন সিচুয়েশনে। বলছে হুন্ডিতে উল্লিখিত নির্দিষ্ট মেয়াদের শেষে হুন্ডি গ্রাহক যদি হুন্ডির অর্থ প্রদান করতে না পারেন, অর্থাৎ যার নামে বিলটা লেখা হয়েছিল তার ব্যাংকে হয়তো টাকাই নেই, সে হয়তো ইনসলভেন্ট হয়ে গেছে, সে টাকা দিতে পারছে না, সে মারা গেছে, তাহলে কিন্তু বাণিজ্যিক হুন্ডিটা ডিসঅনার্ড হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। কিংবা কিংবা প্রথমেই যদি বাণিজ্যিক হুন্ডি প্রেরক কর্তৃক প্রদত্ত হুন্ডিতে স্বীকৃতি না দেন, অর্থাৎ আমি তোমার বাড়িতে বিলটা নিয়ে গেলাম, তুমি সই করলে না টাকা দেবে বলে, তাহলে কিন্তু সেটা ডিসঅনার্ড হয়ে গেল, রাইট? তাহলে দুটো ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডি ডিসঅনার হতে পারে। যার টাকা দেওয়ার কথা সে টাকা দিতে পারছে না, মারা গেছে, বা ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তাহলে কিন্তু টাকা দিতে পারছে না। দ্বিতীয়, হুন্ডিতে স্বীকৃতি প্রদান না করার দরুনও কিন্তু, অর্থাৎ সে সই করেনি, তাহলে কিন্তু সেও টাকা দেবে না, বাণিজ্যিক হুন্ডিটি ডিসঅনার্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপর চেক কাকে বলে? আমরা জানি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুললে ব্যাংক আমাদেরকে চেক দেয়। তো আজকে আমরা জানছি যে অ্যাকচুয়ালি চেক কাকে বলে। বলা হচ্ছে হস্তান্তরযোগ্য আইনের 6 নম্বর ধারা অনুযায়ী চেক হলো একটি হুন্ডি, অর্থাৎ চেক হচ্ছে এমন একটা বিল যা কোনো নির্দিষ্ট ব্যাংকের ওপর কাটা হয়, অর্থাৎ অর্থাৎ চেক কিন্তু সবসময় কোনো একটা ব্যাংকের হয়ে থাকে, কোনো একটা ব্যাংকের নামে কাটা হয়ে থাকে। এবং এই দলিলের মাধ্যমে আমরা আমার কোনো ব্যাংকে অর্ডার দিচ্ছি যে তুমি আমার ব্যাংক থেকে টাকা নিয়ে অপর ব্যক্তিকে টাকা দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, চেক হচ্ছে এমন একটা হুন্ডি যেটা কোনো একটা ব্যাংকের ওপরে কাটা হচ্ছে, কোনো একটা ব্যাংকের নামে কাটা হচ্ছে, এবং আমি কি দাবি করছি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তুমি অন্য একজনকে টাকা দিয়ে দাও, এই যে অর্ডার আমি ব্যাংকে দিলাম, সেই অর্ডার দেওয়ার যে দলিল সেটাকেই বলা হয় চেক, রাইট? এরপর বিভিন্ন ধরনের চেক, অর্থাৎ চেক কিন্তু অনেক রকমের হতে পারে। কি কি? এক, বাহক দেয় চেক বা বিআরআর চেক। এই চেকটা হচ্ছে খুবই আনসিকিউরড একটা চেক, একদমই সেফ নয়। অর্থাৎ আমি চেকের ওপর নিজের নাম সই করে দিলাম, অ্যামাউন্ট লিখে দিলাম, যার কাছে চেক থাকবে আমার পকেট থেকে যদি পড়েও যায়, যে চেকটা পাচ্ছে সে ব্যাংকে গিয়ে দিলেই কিন্তু তাকে ব্যাংক টাকা দিয়ে দেবে, অর্থাৎ এটা একদমই সিকিউর নয়। এটাকে বলে বাহক দেয় চেক, অর্থাৎ যে চেকটা বয়ে নিয়ে যাবে তাকেই ব্যাংক পেমেন্ট করবে, দ্যাট ইজ কল্ড বিআরআর চেক। এরপর আদেশবাহী চেক বা আদিষ্ট চেক বা অর্ডার চেক কাকে বলে? যে চেকের টাকা কেবলমাত্র চেকে উল্লিখিত ব্যক্তিকে প্রদেয় হয় তাকে আদেশবাহী চেক বলে, অর্থাৎ চেকে যার নাম আমি লিখে দিয়েছি ব্যাংক শুধুমাত্র তাকেই পেমেন্ট করবে, এটাকে বলা হয় অর্ডার চেক। এরপর রেখাঙ্কিত চেক বা আড়ি চেক বা ক্রসড চেক কাকে বলে? যে চেকের ওপর দুটি সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হয় তাকে বলা হয় রেখাঙ্কিত চেক বা আড়াআড়ি চেক। এই রেখাঙ্কিত চেক বা ক্রস চেক কিন্তু অনেক বেশি সেফ, অনেক বেশি সিকিউর। ধরো এটা একটা চেক, সেই চেকের ওপরে আমি লিখে দিলাম, অ্যামাউন্ট লিখে দিলাম, সই করে দিলাম, এবং এর উপরে যদি আমি দুটো দাগ কেটে দিই সেটাকে আমরা বলবো ক্রস চেক। এবার এই ক্রস চেক অনেক রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ রেখাঙ্কিত চেক, যে চেকের ওপর আড়াআড়ি দুটো দাগ কাটা হলো এবং তার মধ্যে অ্যান্ড কোম্পানি অথবা লেখা হলো, অথবা অ্যাকাউন্ট পেই অনলি নট নেগোশিয়েবল, এই কথাগুলোর মধ্যে যে কোনো একটা কথা লিখে দিতে পারি এই দুটো লাইনের মাঝখানে, সেই ধরনের চেককে বলা হয় সাধারণ রেখাঙ্কিত চেক। অর্থাৎ আমি যদি লিখি অ্যাকাউন্ট পেই অনলি, তার মানে ওই টাকাটা কিন্তু শুধুমাত্র কোনো একটা ব্যাংকে জমা পড়বে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, অন্য কারোর ব্যাংকে ব্যাংক জমা দেবে, হাতে কিন্তু ক্যাশ দেবে না। এরপরে বিশেষ রেখাঙ্কিত চেক, যে চেকে ব্যাংকের নাম উল্লেখ থাকে, অর্থাৎ আমি আড়াআড়ি লিখলাম এবং লিখলাম এসবিআই অ্যাকাউন্ট, তার মানে কি ওই চেকের টাকা শুধুমাত্র কোনমাত্র এসবিআই এর অ্যাকাউন্টে জমা পড়বে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিলে কিন্তু জমা পড়বে না। এরপরে সীমাবদ্ধ রেখাঙ্কিত চেক, যে চেকে রেখাঙ্কনের মধ্যে অ্যাকাউন্ট পে এবং ব্যাংকের নাম দুটোই লেখা থাকে তাকে বলা হয় সীমাবদ্ধ রেখাঙ্কিত চেক। অর্থাৎ দুটো দাগের মধ্যে আমি লিখে দিলাম অ্যাকাউন্ট পে, অর্থাৎ অ্যাকাউন্টেই জমা পড়বে, আবার নামও লিখে দিলাম এসবিআই, অর্থাৎ এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টেই শুধুমাত্র জমা পড়বে,
সেটাকে আমরা বলবো সীমাবদ্ধ রেখাঙ্কিত চেক। এরপরে খোলা চেক বা উন্মুক্ত চেক কাকে বলে? যে চেকে কোনো রেখাঙ্কন থাকে না তাকে খোলা চেক বলে। প্রকৃতপক্ষে বাহক দেহ চেককেই খোলা চেক বলা হয়। অর্থাৎ যে চেকে কোনো আমি ক্রস চেক করিনি, কোনো কিছু স্পেসিফিক্যালি কিছু মেনশন করে দিইনি, সেটাই হচ্ছে ওপেন চেক। অর্থাৎ যে চেকে অর্থাৎ অর্থাৎ যে চেক যে কেউ নিয়ে যাবে সেই টাকা পেয়ে যাবে। অর্থাৎ বলা হচ্ছে এই যে আমরা প্রথমে বললাম বিআরআর চেক, এই বিআরআর চেককেই কোথাও না কোথাও ওপেন চেক বা উন্মুক্ত চেক বলা হয়ে থাকে। অ্যান্টিডেটেড চেক বা পূর্ববর্তী তারিখের চেক, যে তারিখে প্রকৃত চেক লেখা হয় সেই তারিখটা না লিখে তার আগের কোনো একটা ডেট যদি দিই, তো মনে করো আজকে আমি একটা চেক লিখছি, আজকের ডেট হচ্ছে আমার 7/2/2026। আমি আজকের ডেটটা না লিখে আমরা তার আগের কোনো একটা ডেট দিচ্ছি, ধরো মনে করো 7/1/2026 ডেটটা দিয়ে দিলাম, অর্থাৎ 1 মাস আগের ডেট দিলাম। তাই আজকের ডেটটা না দিয়ে আগের কোনো একটা ডেট দেওয়াটাকে, সেই ধরনের চেকটাকে আমরা বলি পূর্ববর্তী কোনো তারিখের চেক বা অ্যান্টি ডেটেড চেক। পরবর্তী তারিখের চেক বা পোস্ট ডেটেড চেক কাকে বলে? আজকে যদি আমি একটা চেক লিখি, আজকের ডেট না লিখে পরবর্তী কোনো এক দিনের চেক যদি লিখে দিই, সেই চেকটাকে বলা হবে পরবর্তী তারিখের চেক বা পোস্ট ডেটেড চেক। এই পোস্ট ডেটেড চেক কিন্তু যতক্ষণ না ওই তারিখটা আসছে ততক্ষণ কিন্তু ব্যাংক পেমেন্ট করবে না। এরপরে উপহার চেক বা গিফট চেক কাকে বলে? বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দ্রব্যের উপহারের পরিবর্তে বিভিন্ন মূল্যের চেক উপহার দিয়ে থাকে, সেইরূপ চেককে বলা হয় উপহার চেক। এরপর চেক ফেরতের কারণ, আমি ব্যাংকে নিয়ে চলে গেলাম, আমার টাকার দরকার, আমাকে তুমি চেক দিয়েছিলে, এবার ব্যাংক কি করছে, চেকটা নিল, দেখলো, বললো টাকা দেওয়া যাবে না। তো কখন কখন চেকের টাকা ব্যাংক পেমেন্ট করে না? প্রথম, চেকের স্বাক্ষরের সঙ্গে ব্যাংকের নমুনা স্বাক্ষরের অমিল, অর্থাৎ তুমি চেকে সই করে দিয়েছো, তুমি চেকের সইটা ভুলভাল করে দিয়েছো, তার মানে ব্যাংক কি দেখবে, ব্যাংকে দেখবে যে তোমার সই আর চেকের যে সই সেটা মিলছে না, তাহলে চেক কি আমার পেমেন্ট করবে? চেক ব্যাংক কি বলবে? ব্যাংক বলবে চেকটা ভুল আছে, জালি আছে, তাই আমাকে কিন্তু পেমেন্ট করবে না। এরপরে আমানতকারী হিসাবে কম অর্থ থাকলে, চেকে দেখা হলো 1 লক্ষ টাকা তুমি লিখেছো আমাকে দেবে বলে, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকাই নেই, তাহলে ব্যাংক কি আমাকে পেমেন্ট করবে? করবে না। এরপর চেকে তারিখ না থাকলে কিংবা ভুল থাকলে, চেকে দেখা গেল যে তারিখটা দেওয়া রয়েছে সেটা 2 বছর আগের তারিখ, অথবা চেকের তারিখই লেখা নেই, তাহলে কিন্তু ব্যাংক আমাকে পেমেন্ট করবে না। এরপর চেকের মেয়াদ অতিক্রান্ত হলে, অর্থাৎ চেকের ভ্যালিড কিন্তু 3 মাস থাকে, অর্থাৎ একটা চেক আজকে লিখলাম, সেই চেকটা কিন্তু আজকের তারিখ থেকে নেক্সট 3 মাস অব্দি ভ্যালিড থাকবে, তার মধ্যে যদি আমি ব্যাংকে না যাই, তারপরে যদি যাই, ব্যাংক কিন্তু চেকটা টাকা পেমেন্ট করবে না। এরপর চেকে লিখিত টাকার সংখ্যার সাথে কথায় লিখিত টাকার গরমিল, অর্থাৎ চেক যখন আমরা লিখি তখন আমরা অ্যামাউন্টও লিখি, আবার সেটা কিন্তু ওয়ার্ডেও লিখে দিই যে কত টাকা, এবং দুটোর মধ্যে যদি মিসম্যাচ থাকে, অমিল থাকে, তাহলে কিন্তু ব্যাংক আমাকে পেমেন্ট করবে না। এরপর আদালত কর্তৃক চেকের অর্থ প্রদান স্থগিত রাখার নির্দেশ, অর্থাৎ আদালত বা কোনো কোর্ট যদি বলে দেয় যে অমুক চেকের টাকা ব্যাংক পেমেন্ট করবে না, তাহলে ব্যাংক কিন্তু সেই চেকের টাকা পেমেন্ট করবে না। এরপর আমরা এতক্ষণ ধরে যে প্রতিশ্রুতিপত্র বা প্রমিসারি নোট বাণিজ্যিক হুন্ডি নিয়ে ডিফারেন্সিয়েট করলাম, ডিসকাস করলাম, সেইটা এখানে একটা পার্থক্য দেওয়া রয়েছে, সেম জিনিস জাস্ট রিড করবে। এরপর চেক আর বাণিজ্যিক হুন্ডির মধ্যে পার্থক্য, সেটাও এখানে আমরা একটু আগে ডিসকাস করেছি, জাস্ট এখান থেকে রিড করবে। এরপর হস্তান্তরযোগ্য দলিল তার হোল্ডার বা দলিলের ধারক কাকে বলে, অর্থাৎ বিলটা অ্যাকচুয়ালি কার কাছে আছে, বিলটা কার সেটা আমরা কি করে জানবো? বলছে যে ব্যক্তি কোনো প্রতিশ্রুতিপত্র, বাণিজ্যিক হুন্ডি অথবা চেক নিজের নামে বা নিজের অধিকারে রাখতে পারে এবং ওই দলিলের জন্য সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে দলিলের অর্থ আদায় করতে পারে বা ক্ষমতা অর্জন করে আদায় করার, তাকে বলা হয় ধারক। অর্থাৎ কোনো একটা বিল বা কোনো একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ধারক বা হোল্ডার কাকে বলবো? যার নামে লেখা হয়েছে অথবা যে পেয়েছে বিলটা এবং যার টাকাটা পাওয়ার অধিকার রয়েছে, তাকেই আমরা ধারক বা হোল্ডার বলে থাকি। এবার একটা স্পেশাল ধরনের হোল্ডার হয়ে থাকে যাকে আমরা বলে থাকি নিয়মানুসারে ধারক বা যথাকালে ধারক বা হোল্ডার ইন ডিউ কোর্স। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে হোল্ডার ইন ডিউ কোর্স বা নিয়মানুসারে ধারক কাকে বলে? হোল্ডার ইন ডিউ কোর্স কথার অর্থ হচ্ছে গিয়ে দেখা গেল মিস্টার এ মিস্টার বি কে একটা চেক বা বিল দিল, রাইট? তাহলে এক্ষেত্রে হোল্ডারকে অ্যাকচুয়ালি কার নামে লেখা হয়েছে? বি এর নামে, ও হচ্ছে অ্যাকচুয়ালি হোল্ডার। কিন্তু বি বি এর কাছে মনে করো সি টাকা পায়, এই বিলটাই বি আবার সি কে দিয়ে দিল, সি ওই যে বিলটা পেলো, সি কে তখন বলা হবে হোল্ডার ইন ডিউ কোর্স। তাহলে অ্যাকচুয়ালি এ কিন্তু বি কে দিয়েছিল, বি আবার সি কে দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে সি কে বলা হবে হোল্ডার ইন ডিউ কোর্স। আবার সি দেখা গেল ডি কে দিয়ে দিল, তখন ডি কে বলা হবে হোল্ডার ইন ডিউ কোর্স, রাইট?
অর্থাৎ যার নামে বিলটা কাটা নেই, কিন্তু সে কোনো একটা পেমেন্ট করেছে বা তার টাকা পাবে আগের কোনো ব্যক্তির কাছ থেকে, এবং সে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সেই বিলটা পেয়েছে এবং তার কাছে বর্তমানে রয়েছে, তখন সেই বিলটাকে তার বলা হবে হোল্ডার ইন ডিউ কোর্স বা নিয়মানুসারে ধারক, রাইট? এরপর নিয়মানুসারে ধারকের অধিকার কি? হোয়াট ইজ দ্য রাইট অফ হোল্ডার ইন ডিউ কোর্স? অর্থাৎ হোল্ডার ইন ডিউ কোর্স যদি হয়ে থাকে, তার রাইট কি কি, সে কি কি ক্ষমতার অধিকার পেয়ে থাকলো। ত্রুটিপূর্ণ দলিলের মালিকানা বৈধ, অর্থাৎ যদি কোনো বিল আমাকে কেউ দিয়ে থাকে, যে বিলটা সই ভুল ছিল, একটু আগে ডিসকাস করেছি, কিন্তু আমি জানবো কি করে যে ওটা ভুল? কিন্তু আমি তো সৎ বিশ্বাসে তোমার কাছ থেকে বিলটা নিয়েছি, তোমার কাছে টাকা পেতাম, তুমি আমাকে বিলটা দিয়েছো, সৎ বিশ্বাসে আমি নিয়েছি, তাহলে আমি কিন্তু অধিকার থাকবে তোমার কাছ থেকে ওই বিলের টাকা আদায় করার জন্য। আমি কিন্তু মামলা দায়ের করতে পারবো এবং বিলের টাকা কিন্তু আমি আদায় করতে পারবো। এরপর ভুয়ো হুন্ডির বৈধতা। বাণিজ্যিক হুন্ডি ভুয়ো নামে লিখিত হলে, লেখক বা তার আদিষ্টকে প্রদেয় হলে এবং লেখকের স্বাক্ষর ও পৃষ্ঠঙ্কারীর স্বাক্ষর যদি এক হয়, তাহলে ওই হুন্ডির স্বীকৃতিদাতার নিয়মানুসারে ধারকের টাকা দিতে বাধ্য থাকবে। অর্থাৎ দেখা গেল তুমি অ্যাকচুয়ালি কি, তুমি ব্যাংকের মালিক নও, আমার একটা ব্যাংক রয়েছে এবং আমার সইটা তুমি জাল করে আমার কাছ থেকে একটা চেক নিয়ে সেই চেকটা তোমার বন্ধুকে দিয়ে দিলে। বন্ধু কি করে জানবে যে ওই চেকটা আদৌ আমি দিইনি? তুমি আমার সইটা নকল করেছো। তার মানে তোমার বন্ধু তোমার কাছে টাকা পেতো এবং বন্ধু যখন কিন্তু সেই বন্ধু যখন ব্যাংকে গেল, ব্যাংক বলছে কি, এটা তো আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি কি কাউকে চেক দিয়েছেন? আমি তাকে ব্যাংকে বললাম, না তো আমি কাউকে চেক দিইনি। ব্যাংক কি বলবে? তার মানে এটা জাল চেক। তখন কি হলো? তার মানে ঠকে গেল তোমার বন্ধু। কিন্তু আইন বলছে এই ক্ষেত্রে তোমার বন্ধুর রাইট আসবে সেই টাকাটা পাবার, রাইট? চলো, এরপর হস্তান্তরযোগ্য দলিলের স্বীকৃতি। অর্থাৎ আমরা যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট গুলো দিচ্ছি, সেটাই সই করতে হয় কখন 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 স্বীকৃতি দিতে হয় যে আমি অ্যাকসেপ্ট করছি যে তোমাকে টাকাটা দিয়ে দেবো। দেখো, তিনটে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কথা বললাম। একটা হচ্ছে প্রমিসারি নোট, একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে চেক। এর মধ্যে থেকে আমাদের প্রতিশ্রুতি পত্র বা প্রমিসারি নোট এবং চেক এর স্বীকৃতির প্রয়োজন হয় না, অর্থাৎ আমাকে আলাদা করে অ্যাকসেপ্ট করতে হয় না। এক্ষেত্রে আমি নিজেই তো বানিয়ে তোমাকে দিচ্ছি, অর্থাৎ চেক, আমার ব্যাংকের চেকে আমি সই করে তোমাকে দিলাম, প্রমিসারি নোটে আমি সই করে তোমাকে দিলাম। তাহলে আবার কে স্বীকৃতি দেবে, কে আবার অ্যাকসেপ্ট করবে যে টাকা দেবো? না। কিন্তু বিলের ক্ষেত্রে কি হচ্ছে? বিলের ক্ষেত্রে আমি টাকা পাই, আমি তোমার কাছে বানিয়ে নিয়ে যাচ্ছি, গিয়ে বলছি সই করে দাও যে তুমি আমায় টাকাটা দেবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র স্বীকৃতির প্রয়োজন বা অ্যাকসেপ্ট করার প্রয়োজন। আর তুমি যদি সেখানে সই না করো, অ্যাকসেপ্ট না করো, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হলো না বা স্বীকৃতি হলো না। তাহলে শুধুমাত্র বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে কিন্তু স্বীকৃতি আবশ্যক। এরপর স্বীকৃতির প্রকারভেদ। স্বীকৃতি কত রকমের হতে পারে? স্বীকৃতি নর্মালি দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ স্বীকৃতি, একটা হচ্ছে শর্তাধীন স্বীকৃতি। তুমি আমার কাছে বিল নিয়ে আসলে এবং তুমি যা লিখেছো সেটাকে অ্যাকসেপ্ট করে আমি সই করে দিলাম, এটাকে বলা হয় সাধারণ স্বীকৃতি। তুমি আমার কাছে বিল নিয়ে আসলে, কিন্তু আমার পছন্দ হলো না, তুমি লিখেছো 3 মাস পরে টাকা দিতে হবে, আমি বললাম না আমি 6 মাস পরে টাকা দেবো, তাহলে আমি চেঞ্জ করলাম। অর্থাৎ আমি যদি কোনো কিছু কন্ডিশন চেঞ্জ করে তবে সই করি, সেটাকে বলবো শর্তাধীন স্বীকৃতি, রাইট? এরপর যে ক্ষেত্রে স্বীকৃতির জন্য হুন্ডি উপস্থাপন করা আবশ্যক নয়, অর্থাৎ কোন কোন সিচুয়েশন যেখানে তোমার কাছে সই করানোর জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রথম, হস্তান্তরযোগ্য দলিলের 6 নম্বর ধারায় বলা হয়েছে, যথাযথ অনুসন্ধানের পরেও যদি হুন্ডি গ্রাহকের সন্ধান না পাওয়া যায়। তোমার ধরো তোমার কাছে টাকা পাই, আমি তোমার বাড়ি গেলাম, দেখলাম তালা দেওয়া, তোমার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করলাম, বললো জানি না, তোমাকে ফোন করছি, ফোন সুইচ অফ, এবং আমি লাস্ট 1 মাস ধরে তোমার খুঁজে যাচ্ছি যে তুমি কোথায় আছো এবং তোমার খোঁজ পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার আইন বলছে যে আমার প্রয়োজনই নেই তোমার কাছে সই করতে নিয়ে যাবার। এরপরে এরপর যে যদি হুন্ডির গ্রাহক মৃত বা দেউলিয়া হয়ে পড়েন, তাহলে স্বীকৃতির জন্য হুন্ডি উপস্থাপন করা সম্ভব নয়। অর্থাৎ আমি যার কাছে টাকা পাই তার ডেথ হয়ে গেল, বা আমি যার কাছে টাকা পাই সে দেউলিয়া হয়ে গেল, ইনসলভেন্ট হয়ে গেল, তাহলে কিন্তু তার কাছে হুন্ডি নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আমি হুন্ডি সে স্বীকৃতি দিতেই পারবে না। এরপর থার্ড, যদি হুন্ডিটি চুক্তি সম্পাদনের যোগ্যতাহীন কোনো ব্যক্তির উপর কাটা হয়, যেমন কোনো পাগল ব্যক্তি, নাবালক ব্যক্তি, আমরা জানি একজন পাগল ব্যক্তিকে কোনো কন্ট্রাক্ট করা যায় না। একজন নাবালক ব্যক্তি যার এখন 18 বছর বয়স হয়নি, তার সাথে কিন্তু কোনো কন্ট্রাক্ট করতে পারবো না। তাহলে এমন কোনো ব্যক্তির নামে যদি আমি কোনো একটা বিল কাটি, তার কাছে কিন্তু সই করতে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ স্বীকৃতি প্রয়োজন পড়বে না বা স্বীকৃতি সে দিতে পারবে না, রাইট? হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তর কাকে বলে? অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের নেগোসিয়েশন কাকে বলে?
অর্থাৎ একটা বিল বা একটা বাণিজ্যিক হুন্ডি বা একটা হস্তান্তরযোগ্য দলিল যখন অপর কোনো ব্যক্তিকে দেওয়া হয় তখন তাকেই বলা হয় হস্তান্তর করা, এবং তাকেই বলা হয় নেগোসিয়েশন। অর্থাৎ এ আমাকে বিলটা দিয়েছে বি কে, বি আবার সি কে দিল, এই যে হস্তান্তর হচ্ছে একজন আরেকজনকে দিচ্ছে, এটাকেই বলা হয় হস্তান্তর বা নেগোসিয়েশন। এরপর হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্সমেন্ট কাকে বলে? আমি যদি চাই যে আমার বিলটা অন্য কাউকে দেব, তাহলে বিলের পেছনে বা বিলের সাথে কোনো একটা কাগজের উপর সই করে দেব এবং বলবো অমুক ব্যক্তিকে টাকাটা দিতে হবে বা অমুক ব্যক্তি টাকাটা পাবে, তাকে আমরা বলবো এন্ডোর্সমেন্ট অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ মনে করো তুমি আমাকে একটা বিল দিলে, আমার নামে বিলটা লেখা, আমি কি করলাম, আমার কাছে কেউ একজন টাকা পায়, আমি বিলের পেছনে সই করে বলে দিলাম আমার কাছ থেকে টাকাটা তুমি পাবে, অর্থাৎ অ্যাকচুয়ালি বিলের টাকা ও কিন্তু তোমার কাছ থেকে নেবে আমার হয়ে। তাহলে এই যে আমার বিলটা আমি অন্য কাউকে ট্রান্সফার করছি, পেছনে যে সই করে বললাম, এটাকেই বলা হয় এন্ডোর্সমেন্ট অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, রাইট? এই ক্ষেত্রে যে ব্যক্তি সই করে দিচ্ছে তাকে বলা হয় পৃষ্ঠাঙ্কনকারী বা এন্ডোর্সার, আর যাকে দিচ্ছি তাকে বলা হয় স্বত্বগ্রহীতা বা এন্ডোর্সি, রাইট? এর সাথে সাথে আমাদের প্রথম চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট। এরপরে আমরা পড়বো সেকেন্ড চ্যাপ্টার, বীমা আইন বা ল অফ ইন্স্যুরেন্স। এই চ্যাপ্টারটা মাত্র 6 মার্কসের চ্যাপ্টার, 6 মার্কসের জন্য পড়ছি। এরপরে বীমা কাকে বলে বা বীমার সংজ্ঞা, ডেফিনেশন অফ ইন্স্যুরেন্স, যে চুক্তির সাহায্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থের বা বীমা মাসুলের বিনিময়ে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের মধ্যে আকস্মিক দুর্ঘটনাজনিত কোনো ক্ষতি হলে তা পূরণের জন্য যে প্রতিশ্রুতি দেয় তাকে বলা হয় বীমা চুক্তি। অর্থাৎ বীমা চুক্তি হচ্ছে এমন একটা চুক্তি বা কন্ট্রাক্ট যেখানে আমি নির্দিষ্ট পরিমাণ টাকা তোমার কাছ থেকে নিচ্ছি প্রত্যেক মাসে বা একটা নির্দিষ্ট সময়ের অন্তর, এবং আমি তোমাকে বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো এক বছরের মধ্যে, 2 বছরের মধ্যে বা নির্দিষ্ট একটা পিরিয়ডের মধ্যে তোমার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণের টাকা কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো। এটাকেই বলা হয় বীমা চুক্তি। বীমার মূলনীতি কি বা প্রিন্সিপাল অফ ইন্স্যুরেন্স, বীমাযোগ্য স্বার্থ বা ইন্স্যুরেবল ইন্টারেস্ট, অর্থাৎ আমি যার উপরে বীমা করছি সেটার উপরে আমার ইন্টারেস্ট থাকতে হবে, সেটার উপরে আমার অধিকার থাকতে হবে, এটাই হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। যে জিনিসের উপর আমার কোনো স্বার্থ নেই তার উপরে কি আমি বীমা করতে পারবো? তোমার বাইকের উপর আমি কি ইন্স্যুরেন্স করবো? করবো না, অবভিয়াসলি। এরপরে চূড়ান্ত সদ্বিশ্বাস বা আটমোস্ট অফ গুড ফেথ, বীমা চুক্তির অপরিহার্য নীতি হলো চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি, যার অর্থ হলো বীমা চুক্তি সম্পাদনের পূর্বে বীমা গ্রহীতা বীমার বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু গোপন না করে যাবতীয় তথ্য বীমাকারীকে প্রকাশ করবেন, এবং বীমাকৃত বিষয়বস্তুর পূর্ণ বিবরণ জানাতে না পারলে বীমা কোম্পানি প্রবঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। অর্থাৎ আমার যে বাইকটা রয়েছে, সেই বাইকটা দেখা গেল অ্যাকচুয়ালি যে টায়ারটা রয়েছে সেটা খারাপ, কিন্তু আমি বীমা কোম্পানিকে বললামই না, এবং পুরো বাইকের উপরে আমি কি করলাম, ইন্স্যুরেন্স করে নিলাম, এবং কালকে কোনো কারণে চাকাটা খারাপ হয়ে গেল, আমি বীমা কোম্পানিকে কি বলছি, আমার টাকা দাও, কিন্তু বীমা কোম্পানিকে কিন্তু আমি ঠকালাম। তাই বলা হচ্ছে বীমা চুক্তি একটা সৎ বিশ্বাসের চুক্তি। অর্থাৎ বীমা চুক্তিতে বলা হয় যে তুমি তোমার যে বিষয়ের উপরে বীমা করছো তার সমস্ত তথ্য তুমি জানাবে, কোনো কিছু গোপন করবে না। এরপরে ক্ষতিপূরণের চুক্তি বা কন্ট্রাক্ট অফ ইনডেমিনিটি, জীবন বীমা ছাড়া, অর্থাৎ অনেক রকমের বীমা হয়ে থাকে, একটু পরেই আমরা দেখবো জীবন বীমা, নৌ বীমা, তারপরে হচ্ছে সাধারণ বীমা, যাই হোক, জীবন বীমা ছাড়া অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কে বাদ দিয়ে বাকি সমস্ত ধরনের বীমা হচ্ছে গিয়ে একটি ক্ষতিপূরণের চুক্তি। অর্থাৎ ক্ষতি হলে তবেই সেই ক্ষতিপূরণ দেওয়া হবে, ক্ষতি না হলে কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু জীবন বীমার ক্ষেত্রে কি কোনো ক্ষতি হতে পারে? অর্থাৎ মানুষের জীবন ডেথ হয়ে যাওয়া, এই যে ক্ষতিটা, এই ক্ষতি কি আদৌ টাকা দিয়ে মেটানো যেতে পারে? যেতে পারে না। তাই বলা হচ্ছে ডেথ অথবা জীবন বীমা অ্যাকচুয়ালি ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ এখানে ডেথের কোনো ভ্যালু হয় না, মানুষ মারা গেলে সেটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, সেটা মূল্যে, টাকার মূল্যে ভ্যালুই করা যায় না। এরপরে বীমাযোগ্য ঝুঁকি বা ইন্স্যুরেবল রিস্ক, কারবারি জগতে বিভিন্ন প্রকারের ঝুঁকি থাকে কিন্তু সব দুর্ঘটনার জন্যই বীমা করা যায় না। অর্থাৎ এমন কোনো ঝুঁকি যার নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে কিছু কিছু, সেই বৈশিষ্ট্যগুলো যদি বজায় থাকে তবেই সেই ঝুঁকির জন্য কিন্তু বীমা করা যেতে পারে, যা খুশির জন্য কিন্তু বীমা করা যায় না। বলছে ঝুঁকিটি সাধারণ এবং স্বাভাবিক হতে হবে, অর্থাৎ ঝুঁকিটি নর্মালি বিজনেসে থেকে থাকে সেই ধরনের, এবং যেটা এড়ানো সম্ভব। ঝুঁকিটি যেই প্রায় ঘটবার সম্ভাবনা থাকে, ঝুঁকিটি আকস্মিক দুর্ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্ষতির পরিমাণ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, এমন কোনো ক্ষতি হবে না যেটা অর্থে মাপদণ্ড করাই যায় না। আমি বললাম ওয়াটার পলিউশন হচ্ছে, আমি তার জন্য বীমা করাবো, এটা কি সম্ভব? ওয়াটার পলিউশন যেটা হচ্ছে সেটা কি আদৌ
টাকা পয়সায় হিসাব রাখা সম্ভব বা সেই ক্ষতিপূরণ কি দেওয়া সম্ভব? সম্ভব নয়। তাই এমন ধরনের ক্ষতি হতে হবে যেটা যেন টাকা পয়সায় মাপ করা যায়, বা এমন কোনো ঝুঁকি হতে হবে যেটা সাধারণ বিজনেস করতে গেলে হয়ে থাকে, যেটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। আমি বন্যা হয়ে গেল, ক্ষতি হলো, তার জন্য কি বীমা করতে পারবো? কারণ বন্যা হবে কখন আমি জানি না, আনসার্টেন। আর বন্যা হলে যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ কি দেওয়া সম্ভব? তাই এই ধরনের ন্যাচারাল অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু কোনো বীমা করা যায় না। ক্ষতির পরিমাণে হ্রাস বা মিটিগেশন অফ লস। বীমা চুক্তির ক্ষেত্রে বীমা গ্রহীতার দায়িত্ব হচ্ছে বীমার কৃত যে বস্তুটি, সেই সম্পত্তিটি ক্ষতির সম্ভাবনা হলে কিংবা ক্ষতির সম্মুখীন হলে ক্ষতি রোধ করার চেষ্টা করা। দেখা গেলো তুমি তোমার বাড়ির উপর ইন্স্যুরেন্স করিয়েছো, বাই চান্স তোমার বাড়িতে আগুন লেগে গেছে এবং তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, বাহ আগুন লাগছে, লাগুক, আরো বেশি ভালো করে লাগুক, কারণ আগুন লেগে পুড়ে যাক, তা আমার কিচ্ছু যায় আসে না, কারণ ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমি টাকা ফেরত পেয়ে যাবো। এমন করলে চলবে না। অর্থাৎ তুমি বীমা করেছো তার মানে এই নয় যে সম্পত্তিটা পুরো নষ্ট হয়ে যাক আমি তো বীমা পেয়ে যাবো, এমন নয়। তুমি সম্পত্তির মালিক এবং তোমাকে লাস্ট মোমেন্ট অব্দি ট্রাই করে যেতে হবে যে কতটা পরিমাণে তুমি ক্ষতি কমাতে পারো। আগুন লেগেছে, জল দিতে হবে, ফায়ার ব্রিগেডকে ফোন করতে হবে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না যে বাহ আগুন লাগছে, পড়ে যাক, নো, রাইট? এরপরে হচ্ছে বীমা মাসুল বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম। বীমা চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা বীমাকারীকে নির্দিষ্ট কোনো দুর্ঘটনার জন্য নির্দিষ্ট সময় অন্তর যে পরিমাণ অর্থ দিয়ে থাকে তাকে বলা হয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমরা যেমন লাইফ ইন্স্যুরেন্স করে থাকি এবং প্রত্যেকটা এলআইসি এজেন্ট প্রত্যেক মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায়, এবং তার বিনিময়ে বীমা কোম্পানি আমাকে গ্যারান্টি দিচ্ছে যে এত বছর পরে আমার কিন্তু এত টাকা দিয়ে দেবে, অথবা কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে। এই যে প্রত্যেকটা মাসে বা একটা নির্দিষ্ট সময় অন্তর আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছি, সেটাকে বলা হয় বীমা মাসুল বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এরপর কভার নোট বা প্রাপ্তি স্বীকারপত্র কাকে বলে? বীমা গ্রহীতার কাছ থেকে বীমার প্রস্তাব এবং প্রথম কিস্তির বীমা মাসুল পাওয়ার পর বীমাকারী যে দলিলের মাধ্যমে প্রাপ্তি স্বীকার করে বীমা গ্রহীতাকে প্রদান করে তাকে বলা হয় কভার নোট বা প্রাপ্তি স্বীকার পত্র। তার মানে বলছে বীমা গ্রহীতার কাছ থেকে বীমার প্রস্তাব পেলাম আমি, অর্থাৎ আমি মনে করো বীমা কোম্পানি, যে বীমা করতে চায় সে আমাকে জানালো যে আমার নামে একটা বীমা করো, এবং তারপর সে প্রথম প্রিমিয়ামের টাকা, প্রথম মাসের টাকাটা আমাকে দিল বীমা কোম্পানিকে, এবং তারপর সেইগুলো পাওয়ার পর বীমা কোম্পানি প্রাপ্তি স্বীকার করে তোমাকে যে ডকুমেন্টসটা দিচ্ছে সেই ডকুমেন্টসটাই বলা হয় কভার নোট বা প্রাপ্তি স্বীকার পত্র, রাইট? এই প্রাপ্তি স্বীকার পত্র বা কভার নোটে কি কি জিনিস উল্লিখিত থাকে? বীমার প্রস্তাবটি গৃহীত হয়েছে, অর্থাৎ আমি অ্যাকসেপ্ট করেছি, কোম্পানি অ্যাকসেপ্ট করেছে তোমার বীমা পলিসিটা, বীমার প্রথম কিস্তির টাকা পাওয়া গেছে এটা অ্যাকসেপ্ট করলো, বীমা পত্রটি শীঘ্রই পাঠানো হবে এটা অ্যাকসেপ্ট করলো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু কভার নোটের মধ্যে লেখা থাকে। এই কভার নোট প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এরপর একাধিক বীমা বা ডাবল বীমা কাকে বলে? একাধিক বীমা বা ডাবল বীমার অর্থ হচ্ছে একটি সম্পত্তির জন্য একাধিক বীমাকারীর কাছ থেকে ঝুঁকি বীমা করালে তাকে ডাবল বীমা বলে। অর্থাৎ মনে করো আমার একটা বাইক আছে, রাইট? সেই বাইকটার উপরে আমি ইন্স্যুরেন্স করিয়েছি, আমি এইচডিএফসি কোম্পানির কাছেও বীমা করিয়েছি, এলআইসি কোম্পানির কাছেও বীমা করিয়েছি, এবং অন্য আইসিআইসিআই ব্যাংকের কাছেও বীমা করিয়েছি, অর্থাৎ 3-4টে কোম্পানির কাছে একটাই সম্পত্তির উপর বীমা করিয়েছি। এই ধরনের বীমাকে বলা হয় ডাবল বীমা। কিন্তু মাথায় রাখতে হবে যতই আমি আলাদা আলাদা কোম্পানির কাছ থেকে বীমা করাই না কেন, আমার যা ক্ষতি হবে যে ম্যাক্সিমাম সেইটুকু ক্ষতি কিন্তু ফেরত পাবো। তাহলে আমার এতগুলো কোম্পানির কাছ থেকে বীমা করে লাভটা কি হবে, রাইট? অনেকে করে। এরপরে পুনর্বীমা বা রি ইন্স্যুরেন্স কাকে বলে? ধরো মনে করো আমার বাইকটার উপরে আমি ইন্স্যুরেন্স করালাম কার কাছে? এলআইসির কাছে। এলআইসি একটা কোম্পানি আমরা জানি, এবং এলআইসির কাছে আমি ইন্স্যুরেন্স করিয়েছি যে আমার বাইকের ক্ষতি হলে টাকা দেবে। এলআইসি কোম্পানি আমার থেকে ইন্স্যুরেন্সটা নিয়ে এলআইসি কোম্পানি আবার এইচডিএফসি কোম্পানির কাছে গেল বীমা করতে, যে যদি কোনো ক্ষতিপূরণ হয় এইচডিএফসি কোম্পানি টাকাটা দিয়ে দেবে। অর্থাৎ আমি আমার বাইকের ওপরে এলআইসি কোম্পানির কাছে বীমা করলাম, এলআইসি কোম্পানি নিয়ে গিয়ে আবার এইচডিএফসি কোম্পানির কাছে বীমা করলো যে আমার বাইকের কোনো ক্ষতি হলে যেন টাকা দিয়ে দেয়। এই ধরনের বীমাকে বলা হয় রি ইন্স্যুরেন্স বা পুনর্বীমা। ডাবল বীমা এবং পুনর্বীমার মধ্যে পার্থক্য জাস্ট রিড করবে, এক্ষুনি যেটা ডিসকাস করেছি। এরপরে জীবন বীমার সংজ্ঞা কাকে বলে? মানুষের জীবনের উপর যে বীমা করা হয় তাকে বলা হয় জীবন বীমা। এই জীবন বীমা কেবল এই জীবন বীমা কেবল কোনো ব্যক্তির নামেই হতে পারে, অর্থাৎ জীবন বীমা হলো এমন এক ধরনের চুক্তি যেখানে কোনো ব্যক্তি নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ বীমা মাসুল বা প্রিমিয়াম দিয়ে থাকে, এবং সেই প্রতিদানের বিনিময়ে একটা নির্দিষ্ট সময়ের শেষে অথবা তার কোনো মৃত্যু হলে সেই বীমা কোম্পানি তাকে কিন্তু টাকা দেবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা।
এই ধরনের বীমাকে বলা হয় জীবন বীমা, অর্থাৎ মানুষের জীবনের উপরে কোনো ব্যক্তির নামে যে বীমা করা হচ্ছে তাকেই বলা হয় জীবন বীমা। জীবন বীমা কিন্তু কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ মানুষের জীবনের যে লস, মানুষের জীবনের কোনো ক্ষতিপূরণ কিন্তু দেওয়া সম্ভব নয়। এই ধরনের চুক্তিকে বলা হয় নিশ্চয়তা চুক্তি বা কন্ট্রাক্ট অফ গ্যারান্টি বা কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স। অর্থাৎ আমি তোমাকে অ্যাসিওর করছি যে তোমার যদি কোনো ডেথ হয় তাহলে তোমার ফ্যামিলিকে আমি এত টাকা দেবো। আমি তোমাকে অ্যাসিওর করছি যে এত বছর পরে আমি তোমাকে এত টাকা দিয়ে দেবো। তাই এই ধরনের জীবন বীমাকে বলা হয় কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স বা কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, রাইট? এরপরে সারেন্ডার ভ্যালু বা বীমার প্রত্যর্পণ মূল্য বা সমর্পণ মূল্য কাকে বলে? আমি এলআইসি কোম্পানির কাছে একটা এলআইসি করছি, লাস্ট 3 বছর ধরে চালাচ্ছি, তারপরে আমার মনে হলো যে আমি এটা চালাতে পারছি না বা চালাবো না। তখন আমি কি করবো? প্রিমিয়ামের টাকা আর দেবো না, এবং আমি এলআইসি কোম্পানির কাছে গিয়ে বলতে পারি আমার এই যে পলিসিটা সেটা তুমি সারেন্ডার করে দাও, বাদ দিয়ে দাও, এবং আমার যা টাকা জমা পড়েছে তুমি সেই টাকা আমাকে ফেরত দিয়ে দাও। তখন কোনো কোম্পানি কিছু টাকা কেটে নিয়ে আমাকে কিন্তু টাকাটা ফেরত দিয়ে দেবে। এইটাকে বলা হয় সারেন্ডার ভ্যালু। অর্থাৎ আমি যদি কোনো কারণবশত ভবিষ্যতে আমার এলআইসি পলিসিটা বা কোনো একটা ইন্স্যুরেন্স পলিসিটা আমি সারেন্ডার করে দিই, জমা দিয়ে দিই, তাহলে কিন্তু কোম্পানি আমার টাকা ফেরত দিয়ে দেবে। এটাকেই বলা হয়, যত টাকা ফেরত দেবে এটাকেই বলা হয় সারেন্ডার ভ্যালু, রাইট? জীবন বীমা সাধারণ বীমার মধ্যে পার্থক্য একটু আগে আমরা ডিসকাস করলাম যে জীবন বীমা মানুষের জীবনের উপর হয়, সাধারণ বীমা যে কোনো বিষয়বস্তুর উপর হতে পারে, সম্পত্তির উপর হতে পারে। এবং মানুষের জীবন বীমা কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, কিন্তু সাধারণ বীমা কিন্তু ক্ষতিপূরণের চুক্তি। এরপর সামুদ্রিক বীমা কাকে বলে বা মারিন ইন্স্যুরেন্স কাকে বলে? জাহাজে করে যখন একটা দেশ থেকে আরেকটা দেশে কোনো জিনিসপত্র যাচ্ছে, তখন সেই জাহাজে যেতে যেতে সমুদ্রের মধ্যে যদি সেটা নষ্ট হয়ে যায়, জাহাজটা ডুবে যায়, তাহলে অনেক টাকার ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমরা সেই জাহাজের ওপরে বা সেই আমার জিনিসের ওপরে কিন্তু বীমা করতে পারি। এই ধরনের বীমাকে বলা হয় সামুদ্রিক বীমা বা মারিন ইন্স্যুরেন্স, রাইট? এরপরে অগ্নি বীমা বা ফায়ার ইন্স্যুরেন্স কাকে বলে? যে চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে প্রিমিয়াম নেওয়া হচ্ছে, এবং আগুনের ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ আগুন লেগে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার জন্য যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণের জন্য আমি যে বীমাটা করছি সেটি হচ্ছে অগ্নি বীমা বা ফায়ার ইন্স্যুরেন্স। যে ক্ষেত্রে বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যায় না, অর্থাৎ আমি বীমা করেছি তবুও কোম্পানি আমার টাকা দিচ্ছে না, কখন কখন বলছে ভূমিকম্প, যুদ্ধ, বিদ্রোহ, বিদেশি শত্রু আক্রমণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স করা থাকলেও ক্ষতি হলেও কোনো বীমা কোম্পানি টাকা দেবে না। অর্থাৎ আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করলাম, আমার বাড়িটার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমায় যেন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়ে দেয়। কালকে আমার দেশে যুদ্ধ বাঁধলো, চায়না কি করলো? আমার বাড়ির উপর একটা পারমাণবিক বোমা ফেলে দিল, রাইট? পারমাণবিক বোমাটা একটু বেশি বড় হয়ে গেল, তখন তো দেশের কেউই বাঁচবে না। যাই হোক, একটা বোমা ফেলেছে, আমি তখন ছিলাম দেখা গেল দিল্লিতে, আমার বাড়ি কলকাতায়, এবং কলকাতায় আমার বাড়ির উপরে একটা চায়না বোমা ফেললো, আমার বাড়িটা উড়ে চলে গেল। পরবর্তীকালে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলাম, বললাম যে আমার বাড়ি তো বোম মেরে উড়িয়ে দিয়েছে চায়না, আমায় টাকা ফেরত দাও। কোম্পানি সিম্পল একটা কথা বলবে, দেখো চায়না আমার হচ্ছে এনিমি, আমাদের দেশের এনিমি, এবং যুদ্ধের কারণে তোমার বাড়ি ধ্বংস হয়েছে, আমি তোমাকে একটা টাকাও দেবো না, রাইট? এরপরে মাটির নিচ থেকে যদি আগুনের উদ্ভব হয়, অর্থাৎ ভলকানো উঠেছে, আমি দেখা গেল বাড়ির বাইরে কখনো ছিলাম, মানে বারবারই আমার বাড়িটাই নষ্ট হচ্ছে, হ্যাঁ, যাই হোক, আমার বাড়ির বাইরে কখনো দেখা গেলো আমি পড়াতে গেছি, তারপরে নিউজ দেখছি আমার বাড়ি থেকে একটা ভলকানো উঠেছে, লাভা উঠেছে, এবং বাড়িটা পুরো আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল। এটার উপরে কি কারো কোনো হাত ছিল? হাত ছিল না, মাটির নিচ থেকে আগুন এমনি এমনি উঠে গেছে, এমনি এমনি ভলকানো জেগে উঠেছে। তাহলে কিন্তু আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কোনো টাকা ফেরত পাবো না। বীমাকৃত সম্পত্তিটির ত্রুটির কারণে যদি কোনো আগুন ধরে যায়, অর্থাৎ আমি যে জিনিসটার উপর বীমা করেছি সেটা কোনো টেকনিক্যাল ফল্ট ছিল এবং তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কিন্তু আমি কোনো বীমা চুক্তি, বীমা ক্ষতিপূরণ পাবো না। এরপর অগ্নি বীমার ক্ষতিপূরণের দাবি ও মীমাংসার পদ্ধতি, অর্থাৎ কিভাবে ফায়ার ইন্স্যুরেন্স করার পর আমি টাকা ক্লেম করতে পারি। দুর্ঘটনার খবর জানানো, যেই দুর্ঘটনা হবে বীমা কোম্পানিকে জানাতে হবে যে আমার গুদামে আগুন লেগেছে বা বাড়িতে আগুন লেগেছে, ক্ষতিপূরণ দাও। আংশিক ক্ষতির পরিমাণ জানানো এবং মোটামুটি কত টাকা ক্ষতি হয়েছে সেটা জানাতে হবে এক্সপেক্টেড। পুনঃস্থাপন, বীমাপত্রে পুনঃস্থাপনের ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে বীমা কোম্পানি আর্থিক ক্ষতির পরিবর্তে বস্তুটি পুনঃস্থাপনের ব্যবস্থা করবে। অর্থাৎ আমি একটা ধরো আমার বাইকের উপর ইন্স্যুরেন্স করেছি এবং ইন্স্যুরেন্সটা এই কন্ডিশনে করেছি যে আমার বাইকের যদি কোনো ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি নতুন বাইক আমাকে দিয়ে দেবে। তাহলে সেক্ষেত্রে বীমা কোম্পানিকে জানালাম, ক্ষতিপূরণ দেখা হলো, সমস্ত এভিডেন্স জমা দিলাম, এবং বীমা কোম্পানি আমাকে নতুন বাইক কিন্তু দিয়ে দেবে। এরপর আদালতের শপথপত্র, দাবি প্রমাণপত্রের জন্য অনেক ক্ষেত্রে আদালত থেকে শপথপত্র
গ্রহণ করতে হয় এবং এর প্রতিলিপি দাবিপত্রের সঙ্গে সংযুক্ত করতে হয়। অর্থাৎ আমার যে অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে আমি আদালতে গিয়ে কোর্টে গিয়ে সেখানে কেস করতে হবে, সেখানে জানাতে হবে এবং কোর্ট যে পারমিশন দেবে সেই ডকুমেন্টসটা নিয়ে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাব, তখন ইন্স্যুরেন্স কোম্পানি আমায় টাকা দেবে, যদি এরকম কোনো ইন্স্যুরেন্স পলিসিতে কন্ডিশন থাকে। তাই বলা হয় যখনই তুমি কোনো একটা ইন্স্যুরেন্স করছো, যাই ইন্স্যুরেন্স করছো, ভালো করে ছোট ছোট লেখাগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো পড়ে নেবে। আর বীমা কোম্পানিও কিন্তু বেশ বুদ্ধিমান, তাই কিন্তু লেখাগুলো খুব ছোট ছোট ভাবে লেখে, যাতে তোমার পড়ার ধৈর্য না থাকে, তুমি যাতে নাও পড়ে দেখো। কিন্তু এই ধরনের জিনিস করার আগে কিন্তু বারবার সবকটা জিনিস ভালোভাবে পড়ে বুঝে তবে করতে হয়। এর সাথে সাথেই আমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং এর সাথে সাথে আমাদের ল এর পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের শুধু পড়ে আছে অডিট, এবং অডিটেও আমাদের দুটো চ্যাপ্টার। অডিটের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটার নাম হচ্ছে লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং, এবং এই চ্যাপ্টারটা কিন্তু 10 মার্কসের চ্যাপ্টার, কিন্তু নাম্বার 10 মার্কস হলেও চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট। অর্থাৎ কনসেপচুয়ালি খুব বেশি যে টপিকস রয়েছে তার নয়, একেবারেই ছোট চ্যাপ্টার। এখন নামের মধ্যেই উত্তর, লেনদেনের সত্যতা যাচাইকরণ, অর্থাৎ কোনো একটা ট্রানজাকশন হয়েছে, সেই ট্রানজাকশনটা আদৌ সঠিক না ভুল সেটা আমি জানবো কিভাবে, সেই জিনিসটাকেই বলা হয় ভাউচিং বা লেনদেনের সত্যতা যাচাই করছি। লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং কাকে বলে? প্রমাণ্য দলিলপত্র এবং অন্যান্য বৈধ প্রমাণপত্রের সাহায্যে হিসাব বইতে লিখিত লেনদেনগুলির প্রামাণিকতা ও সত্যতা যাচাইকরণে লেনদেনের সত্যতা যাচাইকরণ বা ভাউচিং বলে। অর্থাৎ অ্যাকাউন্টেন্ট নিজের বইতে বা অ্যাকাউন্টসে যে সমস্ত ট্রানজাকশন গুলো লিখলো সেটা আদৌ ঠিক না ভুল, সেটা বিভিন্ন ডকুমেন্টস কে চেক করে সেটা ঠিক বা ভুল প্রমাণ করাকেই বলা হয় ভাউচিং, রাইট? ভাউচার কাকে বলে? এই যে ট্রানজাকশন গুলো ঠিক না ভুল, যে ডকুমেন্টসটাকে চেক করে আমরা ডিসাইড করছি, সেই ডকুমেন্টস গুলোকেই বলা হয় বা সেই নথিপত্র গুলোকেই বলা হয় ভাউচার। সেটা যে কোনো ডকুমেন্টস হতে পারে। এরপরে নিয়ম মাফিক পরীক্ষা ও লেনদেনের সত্যতা যাচাইকরণের মধ্যে পার্থক্য, অর্থাৎ রুটিন চেকিং এবং ভাউচিং এর মধ্যে পার্থক্য। হিসাবের বইয়ে যে লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো সঠিক কিনা এবং সেগুলি লিপিবদ্ধ করার সময় বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসৃত হয়েছে কিনা তা নির্ণয় করতে নিরীক্ষককে যেসব কাজ করতে হয় তাই হলো নিয়ম মাফিক পরীক্ষা বা রুটিন চেকিং। একজন অডিটর প্রত্যেকদিন আসে বা একটা নির্দিষ্ট পিরিয়ডের শেষে আসে এবং সবকিছু চেক করে নিয়ম মাফিক সবকিছু হচ্ছে কিনা, এটাকেই বলা হয় রুটিন চেকিং। কিন্তু লেনদেনের সত্যতা যাচাইকরণের অর্থ হচ্ছে বিভিন্ন বৈধ দলিলগুলির সাহায্যে লেনদেন সঠিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা পরীক্ষা করাই হলো লেনদেনের সত্যতা যাচাইকরণ। অর্থাৎ লেনদেনের সত্যতা যাচাইকরণে শুধুমাত্র ট্রানজাকশন গুলো ঠিক না ভুল সেইটা দেখার জন্য বিভিন্ন ডকুমেন্টস কে চেক করাকেই বলা হয় লেনদেনের সত্যতা যাচাইকরণ। বাট নিয়মমাফিক পরীক্ষায় সমস্ত কিছু নিয়ম অনুসারে চলছে কিনা, সমস্ত কিছু একটা নির্দিষ্ট পিরিয়ডের অন্তর অন্তর বারবার চেক করাকেই আমরা বলে থাকি নিয়ম মাফিক পরীক্ষা। প্রকৃতি, নিয়মমাফিক পরীক্ষার কাজ লেনদেনের এবং হিসাব বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। অর্থাৎ এক্ষেত্রে কাজ অনেকটাই গতানুগতিক এবং সরল প্রকৃতির। অর্থাৎ নিয়মমাফিক পরীক্ষায় কি করা হচ্ছে, লেনদেনে সবকিছু ঠিকভাবে লেখা হয়েছে কিনা, যোগ বিয়োগ ঠিক করা হলো কিনা, সবকিছু চেক করা হবে, ডেবিট ক্রেডিট ঠিক করা হয়েছে কিনা সবকিছু চেক করা হবে। কিন্তু সত্যতা যাচাইকরণের জন্য শুধুমাত্র লেনদেনের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করলেই হবে না, বিচক্ষণতার সঙ্গে সমস্ত দিক বিচার করে গভীরভাবে অনুসন্ধান করতে হয় যে আদৌ এটা ঠিক না ভুল। দেখা গেল আমি বললাম এই যে 1 লাখ টাকা সেল দেখিয়েছো, অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলাম তার ডকুমেন্টস কোথায়, অ্যাকাউন্টেন্ট ফাইল থেকে একটা বিল বার করে আমায় দিয়ে দিল, স্যার এই যে আমার বিল, এবং এই বিলের মাধ্যমে আমি অমুক দোকান থেকে এই জিনিসটা কিনেছিলাম এবং তার কাছে আমি 1 লাখ টাকা পেমেন্ট করেছি। আমাকে ওই বিলটাও ভালো করে চেক করতে হবে আদৌ ওই দোকানটা এক্সিস্ট করে কিনা। দেখা গেল ও একটা এডিটিং সফটওয়্যার দিয়ে ওই বিলটাকে বানিয়ে নিজেই প্রিন্ট করে রেখে দিয়েছে, আদৌ ওরকম কোনো দোকান নেই, ওই বিলের উপর যা ডিটেলস দেওয়া সেগুলো সব মিথ্যে ভুল। তাহলে আমাকে কিন্তু সেই বিলটাও সঠিকভাবে চেক করতে হবে যে বিলটা ঠিক না ভুল। এই সমস্ত কাজকে বলা হয় লেনদেনের সত্যতা যাচাই করা। প্রয়োগ, নিয়মমাফিক পরীক্ষার কাজ হিসাব বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ হিসাব বই ঠিক হচ্ছে না ভুল এইটুকু রেগুলার চেক করাকেই বলা হয় নিয়মমাফিক পরীক্ষা। সত্যতা যাচাইকরণের ক্ষেত্রে হিসাব বইয়ের বাইরে গিয়েও লেনদেনের উৎসের সন্ধান করতে হয়। যেমন বললাম বিলটা আদৌ ঠিক না ভুল, বিলটা যে দোকান দিয়েছে সেই দোকানটা আদৌ আছে না মিথ্যে মিথ্যে লেখা, তাহলে সেই সমস্ত কিছু চেক করাকে বলা হয় লেনদেনের সত্যতা যাচাইকরণ। সঠিক। এরপর একটা খুব ফেমাস চুরিবিদ্যা, মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, সেই চুরিবিদ্যা সম্পর্কে বলা আছে, এবং এই চুরিবিদ্যা কিন্তু অনেক অ্যাকাউন্টেন্ট রেগুলার বেসিসে তার অফিসে করতে পারে বা করে, রাইট?
চুরিবিদ্যা এবং আমার পরীক্ষার জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ পরীক্ষায় কিন্তু মাঝে মাঝেই এই প্রশ্নটা আসে। তাহলে টিমিং ও ল্যাডিং পদ্ধতি, টিমিং ও ল্যাডিং প্রসেস কাকে বলে? কি করা হয়? নগদ অর্থ আত্মসাৎ করার জন্য, অর্থাৎ নগদ অর্থ, বিজনেসে যে টাকা জমা পড়ছে, ক্যাশ জমা পড়ছে, অ্যাকাউন্টেন্ট সেই টাকাগুলোকে আত্মসাৎ করার জন্য অনেক সময় সুপরিকল্পিত উপায় ও কৌশল প্রয়োগ করে থাকে, এবং সেই কৌশল বা সুপরিকল্পিত উপায়কেই বলা হয় টিমিং ও ল্যাডিং পদ্ধতি। বর্তমানে বা পরবর্তী সময়, এবং এখানে কি করা হয়? এখানে করা হয় বর্তমানে বা পরবর্তী সময়ে সংগঠিত কোনো নগদ লেনদেনকে পূর্ববর্তী ঘটেছে বলে দেখিয়ে হিসাব বই থেকে নগদ অর্থ আত্মসাৎ করা নির্দিষ্ট সময়ের জন্য তাকে বলা হয় টিমিং ও ল্যাডিং পদ্ধতি। দেখা গেল রাম আমাকে আজকে 10,000 টাকা জমা দিয়ে গেল, বিজনেসে জমা দিয়ে গেল। আমি সেই 10,000 টাকা আজকের দিন দেখালামই না। কালকে কি করেছি? কালকে শ্যাম আমার কাছে 20,000 টাকা জমা দিয়ে গেল। আমি কি করলাম? সেই দিন লিখলাম শ্যাম 10,000 দিয়েছে আর রাম 10,000 দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে 30,000 জমা পড়লো, কিন্তু আমি দেখালাম কি রাম দিয়েছে 10,000 আর শ্যাম দিয়েছে 10,000। অর্থাৎ শ্যাম যে 10,000 এক্সট্রা দিল এটা বিজনেসে দেখালামই না অ্যাকাউন্টসে। এবং তার 20 দিন পরে কি 1 মাস পরে তখন গিয়ে আমি আবার টাকাটা ফেরত দিয়ে দিলাম বিজনেসে, এবং দেখালাম যে শ্যাম ওই আগের দিনে বা পরবর্তী কোনো দিনে 10,000 টাকা দিয়েছে। তার মানে দেখো শ্যাম নিজেও জানতে পারলো না অ্যাকাউন্টেন্ট কবে দেখাচ্ছে, আবার বিজনেসও জানতে পারলো না যে ও ফ্রড করলো। কেন? ও তো টাকাটা আবার ফেরত দিয়ে দিল। কিন্তু ভালো করে বোঝো, সুপরিকল্পিত উপায়ে কিছু দিনের জন্য বিজনেসের টাকাটা কিন্তু অ্যাকাউন্টেন্ট ইউজ করছে। দেখা গেল বিজনেসে প্রচুর টাকা পড়ে থাকে, 1 লাখ 2 লাখ পড়ে থাকে, অ্যাকাউন্টেন্ট কি করে? বিজনেস থেকে টাকাটা নেয় এবং সে শেয়ার মার্কেটে লাগায় বা কোথাও একটা ইনভেস্ট করে দেয়। এবং ভাবো 1-2 লাখ টাকা যদি সে বিজনেসের টাকা শেয়ার মার্কেট বা অন্য কোথাও ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাহলে 1 মাসের জন্য কিন্তু সে প্রচুর টাকা কামাবে। কিন্তু এটা বেআইনি কিনা? তুমি অন্যের টাকা তাকে না বলে তুমি অন্য কোথাও ইউজ করছো এবং সেখান থেকে টাকা কামাচ্ছ, দিস ইজ ইললিগাল। তাহলে এই ধরনের সুপরিকল্পিত পদ্ধতিকেই বলা হয় টিমিং ও ল্যাডিং প্রসেস, রাইট? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার চান্সেস হাই। এর সাথে সাথে আমাদের কিন্তু অডিটের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এরপর চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 4ও কিন্তু আমাদের 10 মার্কসের চ্যাপ্টার। বলছে নিরীক্ষা শাস্ত্রের নতুন শাখা বা নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং, অর্থাৎ অডিট কত রকমের হয়, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ অডিট, নতুন নতুন কি কি চালু হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। পরিব্যয় নিরীক্ষার সংজ্ঞা, অর্থাৎ পরিব্যয় নিরীক্ষা বা কস্ট অডিট কাকে বলে? পরিব্যয় বলতে বোঝায় উৎপাদিত পণ্যের উৎপাদনের খরচকে, অর্থাৎ আমি একটা জিনিস প্রোডাকশন করছি, আমরা কস্ট যাদের আছে তারা পড়েছো, কস্ট যাদের নেই তাদেরকে বলি, কোনো একটা জিনিস তৈরি করতে গিয়ে সেটার যে খরচাটা আমার পকেট থেকে পড়লো সেই খরচাটাকেই বলা হয় পরিব্যয় বা কস্ট। এবং কোনো একটা জিনিসে যে কস্ট পড়েছে, যে খরচাটা হলো, সেই খরচাটা আদেও ঠিক কিনা বা সঠিকভাবে কস্ট ক্যালকুলেশন করা হয়েছে কিনা বা সঠিক দাম দেখানো হচ্ছে কিনা, এই সমস্ত কিছুর জন্য চেক করা বা অডিট করাটাকেই বলা হয় কস্ট অডিট। এবং একজন কস্ট অডিটর হতে গেলে তোমার কি কি যোগ্যতা থাকতে হবে? দেখো, বলছে ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী পরিব্যয় নিরীক্ষকের যোগ্যতা সম্পর্কে নিচে বলা হয়েছে। বলছে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস আইন অনুযায়ী যারা কস্ট অ্যাকাউন্টেন্ট হয়েছেন তারা কস্ট অডিট করতে পারেন, অর্থাৎ যারা কস্ট অ্যাকাউন্টেন্ট। কোম্পানি নিরীক্ষার কাজে কস্ট অ্যাকাউন্টেন্ট সংখ্যা যদি কম পড়ে, অর্থাৎ আমার দেশে দেখা গেল প্রচুর পরিমাণে কস্ট অডিটের কাজ এসেছে কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত কস্ট অডিটর নেই, তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারাও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাও কিন্তু কস্ট অডিট করতে পারবে। তাহলে ইন জেনারেল কস্ট অডিট শুধুমাত্র কস্ট অডিটর করতে পারে, কিন্তু দেশের মধ্যে যদি কস্ট অডিটরের সংখ্যা কম পড়ে তাহলে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাও কিন্তু কস্ট অডিট করার যোগ্যতা আছে। এরপরে পরিব্যয় নিরীক্ষকের অযোগ্যতা, অর্থাৎ কারা কারা পরিব্যয় নিরীক্ষক বা কস্ট অডিটর হতে পারবে না? কোনো যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কেউ নিরীক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হয়েছে, অর্থাৎ কোর্ট বা কেউ তাকে বলেছে যে তুমি এই কোম্পানির অডিটর হতে পারবে না, কোনো বিশেষ কারণের জন্য, হতে পারে সে কোনো আগে ফ্রড করেছে তার জন্য, তাহলে সেই ব্যক্তি কিন্তু অযোগ্য। কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে ইতিমধ্যে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিযুক্ত হন, অর্থাৎ কোনো ব্যক্তি আগে থেকে ওই প্রতিষ্ঠানে স্ট্যাটিউটরি অডিটর বা বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে যোগ করেছেন, তাহলে কিন্তু সে আবার কস্ট অডিটও করতে পারবেন না। অর্থাৎ আমি অ্যাকাউন্টসও চেক করছি আবার কস্ট চেক করবো, সেটা কি হতে পারে? তাহলে আমি আমার ভুল ধরবোই না, রাইট? এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একজন কস্ট অডিটর ডিসকোয়ালিফাই হয় বা তাকে কস্ট অডিট করা যাবে না, অর্থাৎ সে কিন্তু কস্ট অডিট করতে পারবে না। পরিব্যয় নিরীক্ষা
এবং আর্থিক নিরীক্ষার মধ্যে পার্থক্য, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন কস্ট অডিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অডিট। পরিব্যয় সংক্রান্ত পদ্ধতি, কৌশল ইত্যাদি যাচাই করাকেই বলা হয় পরিব্যয় নিরীক্ষা। আর আর্থিক হিসাবপত্র যেমন ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এই সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা যাচাই করাকে বলা হয় আর্থিক নিরীক্ষা বা ফাইন্যান্সিয়াল অডিট। এরপর উদ্দেশ্য, পণ্যের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত ব্যয়গুলো সঠিকভাবে ক্যালকুলেট করা হয়েছে কিনা সেটা আলোচনা করা বা সেটা ডিসাইড করা বা সেটা চেক করাকেই বলা হয় পরিব্যয় নিরীক্ষা। আর প্রতিষ্ঠানের হিসাব বইগুলি সঠিকভাবে রাখা হচ্ছে কিনা, অ্যাকাউন্টে সবকিছু দেখানো হচ্ছে কিনা সেইগুলোকে চেক করাকে বলা হয় আর্থিক নিরীক্ষা বা ফাইন্যান্সিয়াল অডিট। এছাড়া বিভিন্ন দেওয়া রয়েছে, জাস্ট রিড করবে একই জিনিস। এরপর ব্যবস্থাপনা নিরীক্ষা বা ম্যানেজমেন্ট অডিট কাকে বলে? ব্যবস্থাপনা নিরীক্ষা হলো একটি নির্দিষ্ট আদর্শ মান বা উৎকৃষ্টতার ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নীতি ও কার্যকলাপ পরীক্ষা এবং মূল্যায়ন করা। প্রতিষ্ঠানের সকল স্তরে গৃহীত নীতি ও পদ্ধতি অনুযায়ী ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হচ্ছে কিনা তা আলোচনা করা বা সেটা পর্যালোচনা করার ব্যবস্থাই হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা বা ম্যানেজমেন্ট অডিট। অর্থাৎ যারা ম্যানেজার রয়েছে, যারা বিজনেসের কর্মকর্তা, তারা সমস্ত নিয়ম অনুসারে বিজনেস চালাচ্ছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু অডিট করা যেতে পারে, সেই অডিটটাকে আমরা বলবো ম্যানেজমেন্ট অডিট। আর্থিক নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য, এক্ষুনি যেটা আলোচনা করলাম সেটাই আবার এখানে ডেফিনেশন অনুযায়ী পার্থক্য দেওয়া আছে। এরপর ব্যবস্থাপনা নিরীক্ষা ও পরিব্যয় নিরীক্ষার মধ্যে পার্থক্য, অর্থাৎ ম্যানেজমেন্ট অডিট আর আমাদের কস্ট অডিটের মধ্যে পার্থক্য। জাস্ট এখান থেকে রিড করবে, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। এরপর কার্য সম্পাদন নিরীক্ষা বা পারফরমেন্স অডিট কাকে বলে? যে কোনো বড় কারবারি প্রতিষ্ঠানের কার্যকলাপের সমগ্র এবং অংশবিশেষের একটি স্থির লক্ষ্যমাত্রা বা টার্গেট বা মান থাকে বা স্ট্যান্ডার্ড থাকে, সেই অনুযায়ী প্রতিষ্ঠানের কাজ করব সময়কালে সম্পাদিত হচ্ছে কিনা। আর যদি বাই চান্স না হয়, তার মানে কি বলতে চাইছে, একটা বিজনেস দেখা গেল টার্গেট নিয়েছে যে আমি 10 দিনের মধ্যে এতগুলো গাড়ি প্রোডাকশন করবো, রাইট? আমরা অডিটর নিয়োগ করে বলতে পারি যে তুমি আমায় চেক করে বলো যে গাড়িগুলো সঠিক সময় সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, লেবাররা সঠিকভাবে কাজ করছে কিনা, যাতে 10 দিনের মধ্যে কাজ হতে পারে। যদি বাই চান্স দেখা যায় অডিট রিপোর্টে যে সঠিকভাবে কাজ করছে না, সেটা ডিসাইড করা, কেন করতে পারছে না সেটা ডিসাইড করা, এবং সেটাকে ঠিক করার ব্যবস্থা করা, এই সমস্ত কিছু চেক করাকেই বলা হয় পারফরমেন্স অডিট বা কার্য সম্পাদনের নিরীক্ষা। এরপর পরিব্যয় নিরীক্ষা বা কস্ট অডিট এবং কার্য সম্পাদন নিরীক্ষা বা পারফরমেন্স অডিটের মধ্যে পার্থক্য। জাস্ট রিড করবে, ডেফিনেশন এবং ডিটেলস আমি ডিসকাস করলাম, পার্থক্যটা জাস্ট এখান থেকে রিড করে নেবে, এর মধ্যে আর বোঝানোর কিছু নেই। এরপরে লাস্ট দুটো টপিক পড়ে আছে, সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষা কাকে বলে? সামাজিক নিরীক্ষা হলো কোনো প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব সম্পর্কিত কাজের নিরীক্ষা করা, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা বিজনেস এই সমাজের মধ্যেই ব্যবসা করছে এবং কোম্পানি আইন অনুযায়ী প্রত্যেকটা বিজনেসের বা প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, যে তুমি যা টাকা কামাচ্ছ তার কিছুটা অংশ সোসাইটির ভালো করার জন্য। সেই কাজগুলো কোম্পানি সঠিকভাবে করছে কিনা তার জন্য কিন্তু সোশ্যাল অডিট করাতে হয় বা সামাজিক নিরীক্ষা করাতে হয়। এরপর কর নিরীক্ষা বা ট্যাক্স অডিট, আমাদের যাদের ট্যাক্স রয়েছে তারা আমরা জানি সারা বছর ধরে একজন ব্যক্তি কত টাকা ইনকাম করেছে, সেখান থেকে কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেবে সেটা ক্যালকুলেশন করতে হয়। এবার কি হয়, কোন একজন ব্যক্তি দেখা গেলো ভুলভাল ক্যালকুলেশন করে বললো আমার এত টাকা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ কম দেখালো, তাহলে আদৌ সে ঠিক ট্যাক্স দেখাচ্ছে কিনা, ক্যালকুলেশন ঠিক করেছে কিনা, এই সমস্ত কিছু ডিসাইড করা এবং ভারতীয় আয়কর আইন অনুযায়ী প্রদেয় কর নির্ধারণের উদ্দেশ্যে আয়কর কর্তৃপক্ষের কাছে যে সমস্ত হিসাব বিবরণী জমা হয় সেগুলির সত্যতা উপযুক্ত নিরীক্ষককে দিয়ে পরীক্ষা করানোকেই কিন্তু কর নিরীক্ষা বলে। অর্থাৎ তুমি যত টাকা কর দেবে বলে গভর্নমেন্টকে জানালে সেটা আদৌ ঠিক না ভুল, তোমার অ্যাকাউন্টস চেক করা, সমস্ত কিছু চেক করার জন্য যে অডিটর নিয়োগ করা হয় এবং যে অডিটর চেক করে সই করে বলবে যে হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে এবং যত টাকা ট্যাক্স দেবে বলেছে, যত টাকা কর দেবে বলেছে সবই ঠিক আছে, এই ধরনের নিরীক্ষাকে আমরা বলবো ট্যাক্স অডিট বা কর নিরীক্ষা। ব্যাস, এর সাথে সাথে আমাদের সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ল এবং অডিটের ফুল এন্ড গেম ওয়ান শট রিভিশন কমপ্লিট। আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট যেখানে যেখানে তোমাদের ডাউট ছিল সবকিছু ক্লিয়ার হয়েছে। তোমরা জাস্ট এবার যে সাজেস্টিভ কোশ্চেন গুলো দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষায় আসার চান্সেস হাই, সেই চ্যাপ্টার গুলোর সেই কোশ্চেন গুলো তোমরা জাস্ট মুখস্থ করো এবং পরীক্ষা জাস্ট ফাটিয়ে দাও। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।